উচ্চ মাধ্যমিক ভূগোল সিলেবাসের জল নির্গম প্রণালী এই চ্যাপ্টারটা আজ থেকে আমি ডিটেলসে ক্লাস শুরু করছি। আজকের এই ক্লাসে জল নির্গম প্রণালী থেকে যতটুকু অংশ আলোচনা করা হবে সেই অংশ থেকে যত রকমের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষার আসার উপযোগী সমস্ত প্রশ্নপত্র নিয়ে এই ক্লাসের মধ্যেই আমরা আলোচনা করব। এমনকি এই ক্লাসের শেষে তোমাদের পরীক্ষায় আসার উপযোগী সমস্ত অবজেক্টিভ নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। অর্থাৎ এই ক্লাসের মধ্যে তোমরা ডিটেলসে বিষয়টা জানতেও পারবে এবং তার সঙ্গে সঙ্গে ওই টপিক থেকে যত রকমের প্রশ্নপত্র হতে পারে সমস্ত প্রশ্নপত্র নিয়েও কিন্তু আলোচনা করা হবে। তাই তোমরা ক্লাসটা একদম মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কানে হেডফোন লাগিয়ে ঠান্ডা মাথায় দেখো। অবশ্যই তোমরা এখান থেকে কিছু না কিছু জানতেই পারবে। আর কথা বাড়াবো না, এখন আমরা জানবো জল নির্গম প্রণালী বিষয়টা আসলে কি। দেখো, জল নির্গম প্রণালীকে ইংরাজিতে বলা হয় ড্রেনেজ প্যাটার্ন। আর এই জল নির্গম প্রণালী এই শব্দটা দেখো ভাঙলে আমরা তিনটে শব্দ পাই, জল পাই, নির্গম পাই আর প্রণালী। এই তিনটে শব্দ মিলিত হয়ে জল নির্গম প্রণালীটা তৈরি করেছে। তাহলে বিষয়টা আমরা বুঝি। দেখো, জল মানে এখানে বিভিন্ন প্রকার ছোট বড় নদীকে কিন্তু বোঝানো হচ্ছে। নির্গম মানে ওই নদীর মাধ্যমে যে জল নিষ্কাশিত হয় সেই জলটাকেই বোঝানো হচ্ছে, জল নিষ্কাশিত হওয়াটাকে বোঝানো হচ্ছে। এবং প্রণালী মানে আমরা সিস্টেমকে আমরা বুঝবো। অর্থাৎ এই তিনটে শব্দকে যদি আমরা একত্র করি তাহলে এখান থেকে আমরা কি মূল অর্থ পাবো না, অর্থটা পাবো কোনো অঞ্চলের জল নিষ্কাশিত হওয়ার প্রণালী। আসলে কোনো একটা অঞ্চল থেকে জলটা কি রকম ভাবে, কোন কোন নদী কিভাবে প্রবাহিত হচ্ছে, ওই বিষয়টাকেই আমরা জল নির্গম প্রণালী বলতে পারি। এখন আমরা প্রকৃত অর্থে জল নির্গম প্রণালী কি সেই বিষয়টা জানবো। দেখ, প্রকৃত অর্থে জল নির্গম প্রণালী মানে কোনো একটা অববাহিকা অঞ্চল থেকে প্রবাহিত প্রধান নদী, উপনদী, শাখা নদী, উপনদী এবং প্রশাখা নদী, এই সব নদীগুলো একসঙ্গে মিলিত হয়ে যে জ্যামিতিক নকশা তৈরি করে সেই জ্যামিতিক নকশাটাকেই বলা হবে জল নির্গম প্রণালী। বিষয়টা একটু বুঝে নাও। দেখো, এটা একটা অববাহিকা অঞ্চল। এই অববাহিকা অঞ্চলের ওপর থেকে এটা প্রধান নদী বয়ে গিয়েছে, এগুলো উপনদী এসে মিলিত হয়েছে, এটা উপনদী, এগুলো উপনদী, এটা হচ্ছে উপনদী। আর এগুলো শাখা নদী, এগুলো প্রশাখা নদী। এই সব নদীগুলো মিলিত হয়ে একটা জ্যামিতিক নকশা গঠন করছে। আর এই জ্যামিতিক নকশাটাকেই বলা হবে কিন্তু জল নির্গম প্রণালী। অর্থাৎ জল নিষ্কাশিত হওয়াকে কিন্তু জল নির্গম প্রণালী বলা হচ্ছে না, জল নির্গম প্রণালী বলা হচ্ছে কোনো একটা অঞ্চলের নদীগুলো মিলিত হয়ে যে জ্যামিতিক নকশা গঠন করছে সেই নকশাটাকেই কিন্তু আমরা জল নির্গম প্রণালী বলতে পারি। এখান থেকে দেখো আমরা মোটামুটি এই প্রধান নদী, উপনদী, শাখা নদী, উপনদী, প্রশাখা নদী এগুলো সম্পর্কে আমাদের কম বেশি জানা আছে, এগুলোকে আমি আর ডিসকাস করছি না। আমরা আবার এই জল নির্গম প্রণালীর সংজ্ঞা আর এক রকম ভাবে দেব। দেখো, কোনো একটা একই রকম কোনো একটা অববাহিকা অঞ্চল থেকে প্রবাহিত অনুগামী নদী, পরবর্তী নদী, উপ অনুগামী নদী, বিপরা নদী, পুনর্ভবা নদী, পূর্ববর্তী নদী এবং অধ্যারোপিত নদী, এই সব নদীগুলোর মধ্যে কোনো কোনো নদী একসঙ্গে মিলিত হয়ে মানে এদের মধ্যে কয়েকটা নদী একসঙ্গে মিলিত হয়েও কিন্তু যে জ্যামিতিক নকশা গঠন করে তাকেও আমরা জল নির্গম প্রণালী বলবো। তাহলে এখান থেকে আমরা এই নদীগুলো জানি তো, কিন্তু এই নদীগুলো সম্পর্কে আমাদের কাছে নতুন বিষয় এসে দাঁড়ালো। অর্থাৎ এই জল নির্গম
প্রণালীটাকে ছবির মাধ্যমে মনে রাখার জন্য আমাদের এই নদীগুলো সম্পর্কে জানতে হবে। এগুলো আমাদের কাছে অজানা। আমরা প্রথমেই জানবো অনুগামী নদী বা কনসিকুয়েন্স স্ট্রিম। ভূমির প্রাথমিক বা প্রধান ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকেই বলা হবে অনুগামী নদী বা কনসিকুয়েন্স স্ট্রিম। বিষয়টা কেমন দেখো, বলছে এটা একটা ভূভাগ, ভূভাগটার সবে উত্থান হয়েছে, উত্থান হওয়ার পরেই দেখা যাচ্ছে ভূভাগটার ঢালটা এই দিক থেকে এই দিকে, অর্থাৎ এই ঢালকে অনুসরণ করে বৃষ্টির জল কিংবা বরফ গড়া জলে সৃষ্ট যে প্রধান নদীর এখানে সৃষ্টি হয়, সেই নদীটাকেই আমরা বলবো অনুগামী নদী বা কনসিকুয়েন্স স্ট্রিম। অর্থাৎ ব্যাপারটা কি বলতে চাইছে না, বলছে যে কোনো একটা নব উত্থিত ভূভাগের প্রাথমিক বা প্রধান ঢালকে অনুসরণ করে যে নদী সর্বপ্রথম সৃষ্টি হয় তাকেই বলা হবে অনুগামী নদী। এখান থেকে আমাদের দুটো বিষয় জানতে হবে। কি? এক নম্বর, প্রাথমিক নদী বলা হয় অনুগামী নদী, কারণ কি যত রকমের নদী আছে তার মধ্যে সর্বপ্রথম এই নদীটারই সৃষ্টি হয় বলে এই অনুগামী নদীকে আমরা বলবো প্রাথমিক নদী। এটা তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। আর কি জানবো? নতী নদী। নতী নদী কি? ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু ভূমির ঢালকে অনুসরণ করে অনুগামী নদী প্রবাহিত হয়, সেই কারণে এই অনুগামী নদীকে আমরা বলতে পারি নতী নদী। এটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবার দেখো উদাহরণ কি না, আমাদের ভারতের প্রধান নদী গঙ্গা, দক্ষিণ ভারতের কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, এই সব নদীগুলো কিন্তু এই অনুগামী নদীর উদাহরণ। আমরা জানবো পরবর্তী নদী, অর্থাৎ সাবসিকুয়েন্ট স্ট্রিম। অনুগামী নদীগুলো সৃষ্টির পরবর্তী পর্যায়ে অনুগামী নদীর উভয় দিক থেকে আড়াআড়ি ভাবে এসে মিলিত হয় যে নদীগুলো, সেই নদীগুলোকেই আমরা বলবো পরবর্তী নদী। দেখো, এটা হচ্ছে কি অনুগামী নদী, আর এই অনুগামী নদীর উভয় দিক থেকে যখন নদীগুলো এরকম আড়াআড়ি এসে মিলিত হবে, অবশ্যই সমকোণে, আড়াআড়ি এবং সমকোণে উভয় দিক থেকে যেসব নদীগুলো মিলিত হয় সেই নদীগুলোকেই আমরা বলবো পরবর্তী নদী। তাহলে এটা হলো অনুগামী নদী, এইগুলো হচ্ছে পরবর্তী নদী। যার মূল বৈশিষ্ট্য কি না, এই নদীগুলো অনুগামী নদীর উভয় দিক থেকে আড়াআড়ি হয়ে মিলিত হয় এবং সমকোণে মিলিত হয়। এবার আমরা দেখি এখান থেকে কয়েকটা বিষয়। একে বলা হয় আয়াম নদী, অর্থাৎ এই পরবর্তী নদীগুলো ভূমির আয়ামকে অনুসরণ করে, আয়ামকে অনুসরণ করে অনুগামী নদীর সঙ্গে মিলিত হয় বলে একে বলা হয় আয়াম নদী, অর্থাৎ স্ট্রাইক রিভার। আর কি বলবো না, এই পরবর্তী নদীগুলোকে বলা হবে অনুদৈর্ঘ্য নদী, কারণ নদীগুলো যেহেতু অনুগামী নদীর সঙ্গে আড়াআড়ি মিলিত হচ্ছে, এই আড়াআড়ি মিলিত হওয়ার জন্য একে বলা হয় অনুদৈর্ঘ্য নদী বা লঙ্গিচুয়াল রিভার, স্ট্রিম। আর কি? আর এখান থেকে জানবো এই নদীগুলোর দৈর্ঘ্য ছোট হয়, কিন্তু এরা কেবলমাত্র মস্তক ক্ষয়ের মাধ্যমে, মানে উৎপত্তি স্থল সেদিকে, ওই মস্তক ক্ষয়ের মাধ্যমেই কিন্তু এই নদীগুলোর দৈর্ঘ্য কম বেশি বৃদ্ধি পায়। এখান থেকে আর একটা কথা জানতে হবে, আচ্ছা পরবর্তী নদীর নামকরণটা কেন হলো? কারণ অনুগামী নদী সৃষ্টির পরবর্তী পর্যায়ে এই নদীটার সৃষ্টি হয়েছে বলেই একে বলা হয় পরবর্তী নদী। উদাহরণ কি আছে? গঙ্গার উপনদী সোন এবং যমুনার উপনদী অসন হলো এই পরবর্তী নদীর উদাহরণ। এবারে আমরা দেখে নেব উপ অনুগামী নদী, অর্থাৎ সাব কনসিকুয়েন্স স্ট্রিম। পরবর্তী নদীগুলো সৃষ্টির পর অনুগামী নদীর সমান্তরালে যেসব ছোট ছোট নদীগুলো পরবর্তী নদীর সঙ্গে মিলিত হয় সেই নদীগুলোকেই বলা হবে উপ অনুগামী নদী।
দেখো, এটা হচ্ছে কি প্রধান নদী অর্থাৎ আমাদের অনুগামী নদী, এগুলো হচ্ছে পরবর্তী নদী। আর ঠিক দেখো, এই ছোট ছোট নদীগুলো এখান থেকে উৎপত্তি লাভ করেছে, এখান থেকে এই ছোট ছোট নদীগুলো অনুগামী নদীর সমান্তরালে প্রবাহিত হয়ে এই পরবর্তী নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই ছোট ছোট নদীগুলোকেই বলা হবে উপ অনুগামী নদী। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন করতে পারি যে পরবর্তী নদীর সঙ্গে কোন নদী মিলিত হয়? না, এই উপ অনুগামী নদীগুলোই কিন্তু পরবর্তী নদীর সঙ্গে মিলিত হয়। আর কি বলতে পারি, এই উপ অনুগামী নদীগুলো কিন্তু ভূমির নতিকে, মানে অনুগামী নদীর মতো ভূমির নতিকে অনুসরণ করেই প্রবাহিত হয়। আর কি আমরা এখান থেকে বলতে পারি যে এই অনুগামী নদীর সঙ্গে এই উপ অনুগামী নদীর মূল পার্থক্যটা কি? না, মূল পার্থক্য হচ্ছে গিয়ে উপ অনুগামী নদী অনুগামী নদীর থেকে দৈর্ঘ্যে ছোট হয়। এবারে আমরা জানবো বিপরা নদী, যাকে বলা হয় অবসিকুয়েন্ট স্ট্রিম, অর্থাৎ অনুগামী নদীর বিপরীতে ভূমির যে প্রধান ঢাল, সেই ঢালের বিপরীত দিকে প্রবাহিত নদীকেই বলা হবে বিপরা নদী বা অবসিকুয়েন্ট স্ট্রিম। ধরে নাও এটা একটা ভূভাগ, এটা একটা ভূভাগ, এখান থেকে একটা প্রধান মানে অনুগামী নদী প্রবাহিত হয়েছে। এবারে যদি এই ভূমিটার ওপরে দুদিক থেকে পার্শ্ব চাপ সৃষ্টি হয়, তখন কি হয়? না, এই ভূমির মধ্যে বাঁকের সৃষ্টি হয়। অর্থাৎ দেখো, ছবিটা দেখাচ্ছি, বাঁকের সৃষ্টি হয়েছে। বাঁকের সৃষ্টি হতে মাঝে মাঝে এরকম উঁচু অঞ্চলের সৃষ্টি হয়েছে, কিন্তু প্রধান নদী সে তার গতিতে বয়ে যাচ্ছে। ঠিক এই রকম বাঁকের সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে দেখো এই উচ্চভূমিগুলো থেকে আবার ছোট ছোট নদী ঠিক অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। এই থেকে প্রবাহিত হচ্ছে, এই থেকে প্রবাহিত হচ্ছে, কিংবা এই থেকে প্রবাহিত হচ্ছে। এই নদীগুলো কিন্তু এসে আবার কার সঙ্গে মিশছে? না, পরবর্তী নদীর সঙ্গে মিশছে, পরবর্তী নদীর সঙ্গে মিশছে। অর্থাৎ বিপরা নদীগুলো কিন্তু ভূমির বিপরীত ঢাল থেকে, অর্থাৎ ভূমির নদীর বিপরীত দিক থেকে এসে পরবর্তী নদীর সঙ্গে মেশে, তাকে আমরা বলছি বিপরা নদী। এখান থেকে আমরা কি কি তথ্য পাবো? প্রথমেই বলা হচ্ছে এই বিপরা নদীকে বলা হচ্ছে বিপরীত নতি নদী বা বিনতি নদী। কেন বলা হচ্ছে? আগেই বলা হলো, যেহেতু ভূমির যে প্রধান ঢাল, এদিক থেকে এই দিকে যে ঢালটা আছে, সেই ঢালের কিন্তু বিপরীত দিক থেকে নদীগুলো সৃষ্টি হচ্ছে, সেই বা প্রবাহিত হচ্ছে। সেই কারণে এই নদীগুলোকে বলা হচ্ছে বিপরীত নতি নদী বা বিনতি নদী। এবারে জানবো আমরা ভৃগুতর নদী। যেহেতু এগুলো ভৃগু, খাড়া ঢাল, না এখানে খাড়া ঢাল তৈরি হচ্ছে, সেই খাড়া ঢাল থেকে নদীগুলোর উৎপত্তি হচ্ছে। সেই কারণে ভৃগুর ওপর থেকে নদীগুলো বয়ে আসছে, সেই কারণে নদীটাকে আমরা বলবো ভৃগুতট নদী বা স্ক্র্যাপ স্ট্রিম। এগুলো প্রত্যেকটা কিন্তু প্রশ্ন হতে পারে। আর কি জানবো? বিপরীত অনুগামী নদী। একই কথা, যেহেতু অনুগামী নদীর বিপরীত দিক থেকে প্রবাহিত হয় নদীটা, সেই কারণে এই নদীকে বলা হয় বিপরীত অনুগামী নদী। আর কি জানবো আমরা? পরবর্তী নদীর সাথে বিপরা নদী সমকোণে মিলিত হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পরবর্তী নদীর সঙ্গে দুদিক থেকে, বিপরীত দিক থেকে দুই ধরনের নদী এসে সমকোণে মিলিত হয়। এই দিক থেকে মিলিত হয় কে? এদিক থেকে মিলিত হয় বিপরা নদী, আবার এই দিক থেকে মিলিত হয় কাকে? না, উপ অনুগামী নদী। আর কি জানবো আমরা? উদাহরণ, এই হিমালয়ের উত্তর ঢালে যদি আমাদের প্রশ্ন করা হয় হিমালয়ের উত্তর ঢালে প্রবাহিত নদীগুলো কি ধরনের নদী? উত্তর বিপরা নদী। তাছাড়া আমরা আরো একটু ভালো করে জানি যে হিমালয়ের উত্তর ঢালে প্রবাহিত দুটো নদী আছে, একটা সোন আর একটা হচ্ছে কোশি। এটা গঙ্গার বিপরীতে প্রবাহিত হয়েছে, আর এটা যমুনার বিপরীতে এই নদীটা প্রবাহিত হয়েছে। এরা দুজনে কিন্তু বিপরা নদীর উদাহরণ। এবারে আমরা জানবো পুনর্ভবা নদী, যাকে বলা হয়
রেসিকুইন স্ট্রিম। আমরা জানি ক্ষয়চক্রের 3টি পর্যায়। সেই ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে যেসব নদী অনুগামী নদীর মতো ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয়ে পরবর্তী নদীগুলোর সঙ্গে মিলিত হয় তাদেরকে আমরা বলবো পুনর্ভবা নদী। দেখে নাও ব্যাপারটা। ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে, ঠিক আছে, এই যে ছোট ছোট নদীগুলো তৈরি হয়েছে, এই নদীগুলো গিয়ে পরবর্তী নদীর সঙ্গে মিলিত হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ক্ষয়চক্রের প্রথম পর্যায়ে যখন ছিল এই নদীটার নাম ছিল উপ অনুগামী নদী। ওই উপ অনুগামী নদীটাই ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে কিন্তু পুনর্ভবা নদী নামে পরিচিত হয়। তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন করতে পারি যে অনুগামী নদীর সঙ্গে পুনর্ভবা নদীর মধ্যে পার্থক্য কি, না অনুগামী নদীর থেকেও কিন্তু পুনর্ভবা নদীর দৈর্ঘ্য ছোট হলেও পুনর্ভবা নদীগুলোর গভীরতা বেশি হয়, কারণ এরা ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে বেশি গভীরে অবস্থান করে। আর যদি আমরা বলি যে উপ অনুগামী নদীর সঙ্গে এই পুনর্ভবা নদীর পার্থক্য কি, আমরা জানতে পারবো যে উপ অনুগামী নদীগুলো ক্ষয়চক্রের প্রথম পর্যায়ে ভূমির প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হয়, কিন্তু এই পুনর্ভবা নদীটা হচ্ছে গিয়ে ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হয়। এখান থেকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হয় কোন নদীটা, তোর কি হবে, পুনর্ভবা নদী। এবারে আমরা জানবো পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট স্ট্রিম। কেমন, কোনো নদীর প্রবাহ পথে যদি ভূমির উত্থান ঘটে বা ভূমির মধ্যে যদি কোনো ভাঁজের সৃষ্টি হয় তখন ওই নদীটা বাধা পায়, কিন্তু যদি নদী ওই বাধাকে অতিক্রম করে মানে প্রচুর নিম্নক্ষয়ের মাধ্যমে ওই বাধাকে অতিক্রম করে যদি ওর গতিপথটাকে ঠিকঠাক বজায় রাখতে পারে, মানে পূর্বের মতো যদি বজায় রাখতে পারে, তখন তাকে বলা হবে পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট স্ট্রিম। বিষয়টা কেমন, দেখো এই একটা চিত্র, এটা একটা ভূমিভাগ ছিল, এখান থেকে এই নদীটা বয়ে গেল। এইবারে এই ভূমিরূপটার ওপরে যদি কোনো কারণে ভূমির উত্থান ঘটে, এখানে উত্থান হয়েছে, এখানে উত্থান হয়েছে, কিংবা যদি পার্শ্ব চাপের ফলে এরকম ভাঁজের সৃষ্টি হয় ভূভাগটায়, তখন এই নদীটা কি করবে, তার প্রবাহ পথে বাধার সৃষ্টি হবে, ভূভাগটা ওঠার ফলে বাধার সৃষ্টি হবে। কিন্তু যদি ওই নদীটা এই বাধাকে অতিক্রম করে প্রচণ্ড নিম্নক্ষয়ের মাধ্যমে ওর গতিপথটাকে আগের মতো যদি বজায় রাখতে পারে, তবেই ওই নদীকে আমরা পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট স্ট্রিম বলবো। এই নদীটাকে একটু খুব ভালো করে মনে রাখতে হবে। কেন না, এতক্ষণ পর্যন্ত আমরা যে নদীগুলোকে নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা নদী কিন্তু ভূমির অভ্যন্তরভাগের গঠনের সঙ্গে সমতা বজায় রেখে গড়ে উঠেছে বা প্রবাহিত হয়, কিন্তু এই পূর্ববর্তী নদী ভূমির গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাহিত হয় না, নিম্ন ক্ষয়ের মাধ্যমে ও প্রবাহিত হয়। ওর মানে প্রবাহ পথের সঙ্গে ভূমির গঠনের কোনো মিল থাকে না, এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, এবারে দেখবো আমরা উদাহরণ। হিমালয় পর্বত যখন উত্থান ঘটে, সেই হিমালয় উত্থান হওয়ার পরে আগেও যে নদী ছিল সে বর্তমানেও রয়েছে, অর্থাৎ হিমালয় পর্বতের বেশিরভাগ নদী কিন্তু এই পূর্ববর্তী নদীর অন্তর্গত, বিশেষ করে তিস্তা, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র। এই চারটিকে খুব ভালো করে মনে রাখবে, যে কোনো একটাকে দিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে, বলতে পারে সিন্ধু নদটা কি ধরনের নদীর উদাহরণ, উত্তর কি হবে, পূর্ববর্তী নদী। এবারে আমরা দেখে নেব অধ্যারোপিত নদী বা সুপার ইম্পোজ স্ট্রিম। বিষয়টা কি দেখো, এটা একটা প্রাচীন শিলাস্তর। এই প্রাচীন শিলাস্তরের ওপরে প্রচুর পরিমাণে বিভিন্ন কারণে পলি স্তর সঞ্চিত হয়, সঞ্চিত হয়ে আর একটা স্তর অর্থাৎ নবীন শিলাস্তর গঠিত হয়। অর্থাৎ কোনো একটা প্রাচীন ভূস্তরের ওপরে নবীন একটা স্তর গঠিত হয়, আর এই নবীন স্তরের ওপরে প্রথমে কি তৈরি হবে,
একটা নদী বিন্যাস তৈরি হবে। প্রধান নদী, উপনদী, পুরো উপনদী সবাই মিলে একটা নদী বিন্যাস তৈরি হবে। তারপরে ওই নদীগুলো ক্রমাগত দিনের পর দিন ক্ষয় করতে করতে নবীন শিলা ক্ষয় পাবে। ক্ষয় পেতে 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 একটা সময়ে এই নবীন শিলাটাকে সম্পূর্ণরূপে ক্ষয় করে ফেলবে। ক্ষয় করে এই প্রাচীন শিলাস্তরটাকে আমি আবার এখানে এঁকেছি। এই প্রাচীন শিলাস্তরের উপরে ওই নদীগুলো ঠিক যেমনটা ছিল নবীন শিলাস্তরের ওপরে, ঠিক একই রকমভাবে এই প্রাচীন শিলাস্তরের ওপরে প্রতিস্থাপিত হবে। এই রকম নবীন শিলাস্তরের নদীবিন্যাস প্রাচীন শিলাস্তরে প্রতিস্থাপিত হওয়াকেই বলা হবে অধ্যারোপিত নদী। এই নদীটাও কিন্তু ভূমির ভূ অভ্যন্তরের গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে উঠছে না। আমরা পেলাম পূর্ববর্তী নদী আর এই অধ্যারোপিত নদী, এই দুটো নদী কিন্তু ভূমির গঠনের সঙ্গে সামঞ্জস্য না রেখে এরা প্রবাহিত হয়। আচ্ছা, এবারে জানবো আমরা এই অধ্যারোপিত নদীর উদাহরণ, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো, সুবর্ণরেখা নদী, চম্বল, সোন, এই নদীগুলো হচ্ছে কি অধ্যারোপিত নদীর উদাহরণ। পরীক্ষা হলে বারে বারে এসেছে যে সুবর্ণরেখা নদীটা কি ধরনের নদীর উদাহরণ, না অধ্যারোপিত নদী। এবারে দেখে নাও অসঙ্গত নদী, ইনসিকুয়েন্ট স্ট্রিম। আসলে যেসব নদী ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্য না রেখে কেবলমাত্র মস্তক ক্ষয়ের মাধ্যমে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখে, সেই সব নদীগুলোকেই আমরা বলবো অসঙ্গত নদী। এবারে আমরা জানব আজকের এই সামগ্রিক ক্লাস থেকে আমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে। তবে বলে রাখি, আজকের ক্লাসে কিন্তু যা কিছু আলোচনা হলো এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে না। এখান থেকে শুধুমাত্র 1 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তার মধ্যে কি আছে, জল নির্গম প্রণালী কাকে বলে 1 নম্বরের আসতে পারে, অনুগামী নদী, পরবর্তী নদী, বিপরা নদী, যে নদীগুলোর কথা বললাম আপ টু অধ্যারোপিত নদী পর্যন্ত যে কোনো নদীর সংজ্ঞা দিতে পারে 1 নম্বরে। আর আসতে পারে কি, ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদীগুলো, কোন কোন নদী ভূমির গঠনের সঙ্গে সমতা রেখে চলে না বা প্রবাহিত হয় না। যেমন আমরা বললাম অধ্যারোপিত নদী, পূর্ববর্তী নদী। এছাড়া আর কি আসতে পারে, প্রত্যেকটা নদী, যতগুলো নদী আমরা পড়লাম তার ইংরাজি নামগুলো আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা নদীর উদাহরণগুলো মনে রাখতে হবে এবং তাদের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। এই জায়গাগুলো থেকেই কিন্তু আমাদের প্রশ্ন করতে পারে। তবে যাই প্রশ্ন করুক 1 নম্বরেরই প্রশ্ন করার সম্ভাবনা সব থেকে বেশি। আমি একটা এক্সাম্পল দিই। মনে করো প্রশ্ন করলো অনুগামী নদী বলতে কি বোঝো, 1 নাম্বার। এটা যদি হঠাৎ করে 2 নম্বরেরই হয়ে যায় তাহলে আমরা কি করব, তাহলে আমরা অনুগামী নদীর সংজ্ঞাটা দিলাম আর তার দুটো বৈশিষ্ট্য দিয়ে দিলাম আর উদাহরণ দিয়ে দিলাম। যদি 2 নাম্বার দেয় আমরা এইভাবে লিখে দেবো, আর না হলে এখান থেকে 1 নাম্বারেরই আসার সম্ভাবনা খুব বেশি। আর এই জায়গাগুলো থেকে যেমন টাইপের প্রশ্ন হবে তোমরা এবারে দেখো